আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার গত 2 দিনের ভিডিও ক্লাসটা পাইনি, যদি দিতেন তাহলে একটু ভালো হতো আমাদের সবার। হ্যাঁ হ্যাঁ, এই দুদিনের ক্লাসটা আমাদের একটু সমস্যা হয়েছে, তো আজকেই পেয়ে যাবেন সব ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আপলোড দিয়ে রাখছে, তো একটু কোনো একটা কারিগরি ত্রুটির জন্য সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করি আজকে আলোচনা। আমাদের আজকের আলোচনা হচ্ছে ধাতু, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি আপনারা। স্যার সমাস সম্ভবত সমাস নাকি সমাস না ধাতু? সমাস সম্ভবত স্যার। আচ্ছা ঠিক আছে, সমাস। আচ্ছা, সমাস আলোচনা হলে এটাও গুরুত্বপূর্ণ। আপনার সমাসের জি সেটাই, ধাতু পড়াই দিলে ভালো হয় আর কি। ধাতুটা আগে আনা উচিত ছিল। আচ্ছা, তাহলে আমরা আজকে ওই ধাতুই শুরু করি ইনশাল্লাহ। সমাজটা পরে ক্লাসতে পড়বো নি, ঠিক আছে? প্রকৃতি প্রত্যয়ের সাথে জড়িত, তো এটা একসাথে হয়ে থাকাটা ভালো। এটাই ভালো হয়, কারণ আপনার প্রত্যয়ের সাথে ধাতুর ব্যবহারটা বেশি, তো সেটাই এটাই ভালো হবে। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে ধাতুই পড়ি আমরা, সমাজটা পরে ক্লাসতে পড়বো নি, ঠিক আছে? তো আচ্ছা, খুব সিম্পলি সংজ্ঞা যদি বলি আমরা, যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, এটা বললে হয়ে যায়। অথবা যদি এইভাবে বলি যে ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাকে বলে ধাতু, তাহলেও হয়ে যায়। আবার ধরেন যদি এভাবে বলি যে বাংলা ভাষায় অনেক ক্রিয়াপদ আছে, তাদের মূল অংশকে বলে ধাতু, তাহলেও হয়ে যায়। অর্থাৎ সহজ করে ক্রিয়াপদের মূল অংশ, ঠিক আছে? আর এই বিষয়টা একটু জরুরি, প্রকৃতি প্রত্যয় সহ অনেক ক্ষেত্রেই লাগে, তো এই জন্য। আর ক্যাডেট ব্যাচে যখন পরীক্ষা নেবেন তখনও ভালো মতোই লাগে দেন। তাইলে সহজ করে যদি আমরা বলি যে ক্রিয়াপদের মূল অংশ ধাতু, এখন এটা একটু দেখবো আমরা বোর্ডে। আসেন দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল। জি বলেন। জি স্যার, একটু বাংলাতে একটা কঠিন বিষয়। জি, আমাদের ক্লাসের সময়টা একটু বৃদ্ধি করা যায় কিনা, ক্লাস টাইমটা? হ্যাঁ, এই যে আজকের থেকে শুরু হবে ইনশাল্লাহ। আজকের থেকেই শুরু হবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। জি স্যার, সময় অবশ্যই বাড়াবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার বোর্ডে একটু দেখাইতে পারলে কষ্ট করে ভালো হইতো স্যার। বোর্ডে জি, দেখাটা বোর্ডে দেখবেন, অসুবিধা নেই, আপনারা একটু খেয়াল করেন, বোর্ডে সব দেখবেন। আচ্ছা, তাহলে ধাতু এই 3 রকম। ও তার আগে ধাতু কী জিনিস সেটা একটু খেয়াল করি। এখন এই যে করি, এটা হচ্ছে ক্রিয়াপদ, আর ই হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই কর, এটাই হচ্ছে ধাতু। আপনারা তো জানেন যে এটা এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ধাতু প্রকাশের চিহ্ন এটা। তাহলে আমরা যদি সিম্পলি এভাবে বলি যে ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই হলো ধাতু। আবার একটু দেখাই দিই, এটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ থেকে সোহেল, এই ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাকে বলে ধাতু। এখন এই ধাতুটা আপনার ভাঙা বা বিশ্লেষণ হইল কি না, আবার একই সমস্যা, চাপের কারণে হইতেছে আমার হাতের। আচ্ছা আচ্ছা, তাহলে ধাতু, এখন ধরেন এই যে কর আর ই, এই কর হচ্ছে ধাতু, এই হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন এইটা ভাঙা হয়েছে কিনা, অনেক সময় এটা আপনাদের কনফিউশন লাগতে পারে। এর আগের দিন একজন বলল যে স্যার ওটা যে একটু ডিটেল বলেন আর কি, সেই ডিটেলের জন্য বলতেছি। এখন এই ভাঙাটাই যে যেমন করযোগী, এটা তো আপনারা একটু দেখবেন, ক্রিয়া বিভক্তির একটা চ্যাপ্টার আছে, তো সেই দিন আমরা আলোচনা করবো নি। তাছাড়াও একটা কমন আছে, যেমন করি,
ধরেন এটাকে ভবিষ্যতে করে ফেলি ক্রিয়াপদটা, তাহলে হবে করব। অতীতে হলো করতাম। আমরা কি করতেছি যে আমার ধাতু চিহ্নিত করা ঠিক আছে কিনা সেটা কিন্তু, আর সেখানেও এই জন্য করি, করব, করতাম, 3টা ক্রিয়াপদ নিলাম 3 কালের। এখন এটা ভাঙি, করযোগ গি, করযোগ ব, করযোগ তাম, এরকম করে যদি ভাঙেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে একটা অংশ থাকে অপরিবর্তিত, সবসময় অপরিবর্তনীয়, ওটা পরিবর্তন হয় না, ঠিক আছে, ওইটাই ধাতু। তাহলে বুঝবেন যে আপনার ভাঙানো ঠিক আছে। এটা একটা কমন সেন্স, কিন্তু আমরা ক্রিয়া বিভক্তি চ্যাপ্টারে পরে পড়বো যে ক্রিয়া বিভক্তি কী হয়। কিন্তু ডিটেলে আরেকবার একটু বলি যে আপনি তারপরেও শিওর হইতে পারেন যে করি, করযোগী করি, করব, এই যে করি, করব, করতাম, 3টা অংশ বললে আপনি অবশ্যই খেয়াল করবেন যে সবসময় অপরিবর্তনীয় থাকতে হচ্ছে ধাতু। সুতরাং ওইটাই হচ্ছে ধাতু, যেটুকু অপরিবর্তনীয়তা থাকে। আপনাদের মনে রাখতে হবে কাল এবং পুরুষে পাল্টায় হচ্ছে ক্রিয়া বিভক্তি, কিন্তু যেটুকু ধাতু সেটুকু পাল্টায় না, ওটুকু ওরকমই থাকে। এবং আরও একটা টেকনিক আছে, দেখেন, করযোগী করি, কারণ অন্য একটা ধাতুর সাথে ই যোগ করে দেবেন, যেমন খাযোগী সমান খাই, তাহলে আপনি শিওর হইলেন যে ইটা ক্রিয়া বিভক্তি আর বাকিটুকু ধাতু। ঠিক আছে, এই যে এটা খুব সহজ বিষয়, এভাবে আপনার ওই ধাতু হয়েছে কি হয়েছে না, ভাঙতে পারছেন কি পারছেন না, সেটি সহজেই চিনে ফেলতে পারবেন। তাহলে ধাতু 3 প্রকার। কালকে একজন বোন বললেন যে একটু সহজ করে যদি সূত্রের মতো করে বলতেন তাহলে সহজ হইতো। এই সহজ সূত্রের মতো করে বলতেছি, খুব সিম্পলি, যে ধাতুতে প্রকারভেদ যদি চায় পাইকারিভাবে বলবেন 3 প্রকার, একবারও বলবো না। অর্থাৎ ধাতু 3 প্রকার, মৌলিক ধাতু 3 প্রকার, তারপর সাধিত ধাতু 3 প্রকার, মানে আর ওইটার কোনো প্রকারভেদ নাই। তার মানে ধাতুতে মানে পাইকারিভাবে 3 প্রকার, ব্যাপারটা ধরতে পারতেছেন যে ধাতু, আবার বলি, ধাতু 3 প্রকার, মৌলিক ধাতু 3 প্রকার, সাধিত ধাতু 3 প্রকার, ওটার প্রকারভেদে নাই। তার মানে পাইকারিভাবে 3 প্রকার, ধাতুতে প্রকারভেদ চাইলেই 3 প্রকার। ঠিক আছে, এখন আমরা সেইগুলো দেখব, কোনটা মৌলিক, সাধিত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসেন, এই মৌলিক ধাতু এইটা আবার 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে বাংলা, তারপর সংস্কৃত, তারপর হলো বিদেশি। আচ্ছা, এইবার যে বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশি ধাতু, এটা মৌলিক ধাতুর একটা শ্রেণী বিভাগ। আর এগুলোর সংজ্ঞা, ওই যে আবার বলি, আপনাদের এক বোনের অনুরোধের জন্য বলতেছি যে এইভাবে আসলে তো কোর্সটা শর্টকাট করতে চাচ্ছিলাম না, চুরি করতে চাইতেছিলাম না, কিন্তু যেহেতু বললেন তাই আমিও করি, আপনাদেরও শেখাই চুরিবিদ্যাটা। আপনারা যেমন শিখেন যে সমস্ত শব্দ তৎসম থেকে সরাসরি বাংলায় ব্যবহৃত হয় সেটাকে বলা হয় তৎসম শব্দ। এইবার জাস্ট খালি শব্দটা চেঞ্জ করে বলবেন যে সমস্ত ধাতু সংস্কৃত থেকে বাংলায় সরাসরি ব্যবহার হয় সেটাকে বলে সংস্কৃত ধাতু, বাস সংজ্ঞা হয়ে গেল। আমরা বলি যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অনেকটা পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাদের বলে তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। এইবার শুধু বলবেন যে বাংলা ধাতু, বাস আপনার ওটার সংজ্ঞা হয়ে গেল। বাংলা ভাষায় বহু বিদেশি শব্দ আছে, তাদের বলে বিদেশি শব্দ। আমরা এটা এভাবে বলবো, বাংলা ভাষায় বহু বিদেশি ক্রিয়াপদ আছে, তাদের মূল অংশকে বলে বিদেশি ধাতু। তাহলে দেখেন খুব সহজেই কিন্তু আমাদের সংজ্ঞাটা হয়ে গেল। আরেকবার মনে করাই দিই, যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় ব্যবহৃত হয় তাদের বলে সংস্কৃত শব্দ। আপনারা জাস্ট খালি শব্দের জায়গায় ধাতু ব্যবহার করবেন, দেখবেন 3টাই সংজ্ঞা হয়ে গেছে। ঠিক আছে, এখন আক্ষরিক সংজ্ঞা ঠিক এরকমই কিন্তু। আচ্ছা, তাহলে দেখা গেল যে সংস্কৃত থেকে যে ধাতু বাংলায় হয় সেগুলো বলে সংস্কৃত ধাতু। উদাহরণ হিসাবে ধরেন ক্রি, দৃশ, তারপর নক, অনক, এই ধরনের অসংখ্য সংস্কৃত ধাতু আমাদের বাংলায় ব্যবহার হয়। ঠিক আছে, এরপর থাকে খাঁটি বাংলা ধাতু। ঠিক আছে, সংজ্ঞাটা, যে সমস্ত ধাতু সংস্কৃত থেকে অনেকটাই পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাদের বলে খাঁটি বাংলা ধাতু বা বাংলা ধাতু, যেমন কর, দে, পা, হ, খা, থাক, এগুলো। ঠিক আছে, এইবার আরেকটা মজার জিনিস খেয়াল করেন, যেমন
চারটা ধাতু এখানে দেওয়া লিখলাম বোর্ডে, কর, ক্রি, দৃশ, শুন। এখন যদি বলা হয় যে এর মধ্যে কোনটা বাংলা ধাতু কোনটা সংস্কৃত ধাতু, প্রথম কথা হচ্ছে খাস বাংলা মুখস্থ করা। আর দ্বিতীয়ত একটা শয়তানি আছে আপনাদের যে বই পড়েন ওইখানে হয়তো দিয়ে থাকার কথা, যে বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ধাতুরূপ আর ক্রিয়ারূপ হয় খাঁটি বাংলায়। অর্থাৎ এভাবে বাংলা ধাতুগুলোকে অনায়াসে চেনা যায়। বোঝেন নাই? এখন একটু অন্যভাবে বলি যে তুচ্ছার্থক মধ্যম পুরুষের অনুজ্ঞায়, তুচ্ছার্থক মধ্যম পুরুষ হচ্ছে তুই, অনুজ্ঞা হচ্ছে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ প্রার্থনা এগুলো, আর বর্তমানকাল তো বর্তমানকালে। তাই তুই দিয়ে একটা বাক্য রচনা করি আমরা যেখানে কালটা হয় বর্তমান। যেমন তুই কর, আপনি খেয়াল করেন তুই তুচ্ছার্থক মধ্যম পুরুষ, কালটা বর্তমান, আদেশ বুঝাইছে। তুই যা একই, তুই শুন, তুই দেখ, তুই বল, এরকম যে যতগুলো শব্দ হচ্ছে একটু খেয়াল করি। তুই শুন, এখানে শুন, তুই বল, এখানে বল, তুই যা, এখানে যা। এগুলা সবই ক্রিয়াপদ এবং ধাতু, এবং এগুলা সবকটাই বাংলা ধাতু। তাহলে আমরা বোর্ডে যে চারটা উদাহরণ লিখছি যে তুই কর, ক্রি, দৃশ, শুন, কোনটা বাংলা ধাতু কোনটা তৎসম ধাতু, এই যদি হয় আপনাদের সমস্যা। এবার একটু টেস্ট করি আমরা যে তুই কর, এটা কি অনুজ্ঞা হইল না হইল না? হয়েছে নিশ্চয়ই। তুই ক্রি হইল কিছু? উত্তর হচ্ছে না। তুই দৃশ, তাও কিছু হইল না। যে বলি তুই শুন, তাহলে অনুজ্ঞা হয়েছে। তাইলে এখানে কর এবং শুন এই দুইটা যেহেতু অনুজ্ঞা হয়, ওই দুইটা হলো খাঁটি বাংলা ধাতু, আর বাকি দুইটা হচ্ছে তৎসম ধাতু। ঠিক আছে? এভাবে অনায়াসে বাংলা আর সংস্কৃত এই ধাতু দুটোকে আপনারা আলাদা করতে পারবেন মুখস্থ করা ছাড়াই। ঠিক আছে? এরপর থাকে হলো স্যার একটা কথা ছিল, জি স্যার এইভাবে কি বলা যায় যে আপনার ক্রিয়াপদের মধ্যে তুই করে যে মানে বললে সেটা হচ্ছে আপনার বাংলা ধাতু, যেমন চল, খা, যা। হ্যাঁ হ্যাঁ এইভাবে? হ্যাঁ অবশ্যই। আমি এটা একটু মানে ব্যাকরণের ভাষায় বলতে হয় যে তুচ্ছার্থক মধ্যম পুরুষের অনুজ্ঞা, অর্থাৎ তুই দিয়ে বলতে হবে, অন্য কিছু বললে হবে না। সেজন্য ওইটাই বাংলা ধাতু। ওটা বাংলা ধাতু। তবে জি স্যার, এটাই। একটু সতর্ক করে দেই, কয়েকটা ধাতু আছে যেমন আট, খাট, ঝুল, টান, ঠিক আছে, এগুলো হচ্ছে বিদেশি ধাতু, কিন্তু তুই দিয়ে অনুজ্ঞা করলে ওগুলা হয়ে যাবে। যেমন তুই ঝুল হইল না, কিন্তু এটা বিদেশি ধাতু, এটা আপনার বাংলা না। ওই বিদেশি ধাতুর মধ্যে ওই 5-6টা ধাতু আছে যেগুলো তুচ্ছার্থক মধ্যম পুরুষই, অর্থাৎ তুই দিয়ে অনুজ্ঞা করলে সেগুলা দিয়ে উত্তর দেওয়া সম্ভব। এই জন্য ওই কটাকে একটু আলাদা করে মুখস্থ করা, যে আমি যেমনটা বললাম আট, খাট, ঝুল, টান, এরকম 5-6টা আছে। এই 5-6টা ধাতু একটু মুখস্থ করলেই আপনার ব্যাপক মুখস্থের হাত থেকে কিন্তু বেঁচে গেলেন। ঠিক আছে? ধন্যবাদ কথা বলার জন্য। এরপর থাকে হলো বিদেশি ধাতু। ওই বিদেশি ধাতুগুলো তো সংখ্যাটা যেমন বললাম যে বাংলা ভাষায় বহু বিদেশি ক্রিয়াপদ আছে, তাদের মূল অংশকে বা মূল ধাতু অংশটার নামই হচ্ছে বিদেশি ধাতু। যেমন আট, খাট, ঝুল, টান, একটু আগে আমি যেমনটা বারবার বললাম। ঠিক আছে? তাহলে ধাতুর আলোচনার চ্যাপ্টার অত বেশি না, এখন সব বইতেই ধাতুর আলোচনা একটু কমাই দিছে। তো যেহেতু কমাই দিছে, সুতরাং আমাদের এটুকুতেই মনে হয় যে যথেষ্ট। ঠিক আছে? দেন তাহলে ধাতু হচ্ছে একটু মনে করাই দিই শুরু থেকে, ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। অন্য দিক থেকে বলা যেতে পারে ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। ধাতুর প্রকারভেদ চাইলে পাইকারিভাবে 3 প্রকার। ঠিক আছে? মৌলিক, সাধিত, যৌগিক বা সংযোগমূলক। আরেকটা যৌগিক বা সংযোগ বলে হলো 3টা। এরপর মৌলিক ধাতু 3 প্রকার, বাংলা তৎসম এবং কি বলে বিদেশি সাধিত ধাতু। এটা এখন আমরা দেখব। ঠিক আছে? সংজ্ঞাটা এরকম যে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর অথবা মৌলিক ধাতুর পর আপ্রত্যয়যুক্ত হয়ে যে ধাতু তাকে বলা হয় হলো সাধিত ধাতু। ঠিক আছে? এখন এই জিনিসটা একটু বিশ্লেষণে আসি। ঠিক আছে? এই সাধিত ধাতু এটাও কিন্তু আবার 3 প্রকার, এটাও 3 প্রকার। এটা হচ্ছে প্রযোজক, তারপর কর্মবাচ্য, তারপরটা হচ্ছে নাম ধাতু। আচ্ছা, এখন প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু, নাম ধাতু, এই 3টা যদি আপনারা সচেতনতার সাথে খেয়াল না করেন তাহলে কিন্তু এই ধাতু চেনাও কষ্টকর হয়ে যাবে, এবং এখান থেকে যে ক্রিয়াপদগুলো তৈরি হয় সেগুলো চেনাও কিন্তু মহা কষ্টকর হয়ে যাবে। একটু দেখি বিষয়টা।
যদি এভাবে বলি, আপনাদের ধরেন বলতেছি যে দেখায়, এটা তো একটা ক্রিয়া, এটার ধাতু কি? ঠিক আছে, দেখবেন 100 জনের মধ্যে 100 জনই উত্তর দেব দেখা যোগ অ সমান দেখা। ব্যাপারটা অত কিন্তু সেরকম না। ঠিক আছে, এটা আমি একটু ভেঙে দেখাই। এবার একটু খেয়াল করে, যেমন দেখা, এটার ধাতু হচ্ছে দেখা যোগ অ সমান দেখা। এখন এই দেখাটা এটাকে কিন্তু আবার ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। এটা ভাঙলে কি হচ্ছে, দেখ যোগ আ সমান দেখা। এখানে কিন্তু একটা মজার পেজ গিয়েছে, এই যে দেখ হচ্ছে মৌলিক ধাতু, দেখ হচ্ছে মৌলিক ধাতু, এই দেখের সাথে এই যে আটা যোগ করা আছে, এই আটা কিন্তু প্রত্যয়। ঠিক আছে, ওটা কিন্তু ক্রিয়া বিভক্তি না। আমি কিন্তু একই ক্লাসে বারবার বলতেছি যে ক্রিয়া বিভক্তি এবং প্রত্যয়ের পার্থক্যগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, সহজ করে আপাতত খেয়াল রাখেন যে ক্রিয়াপদ হয় শুধুমাত্র ক্রিয়া বিভক্তি দিয়ে, আর প্রত্যয় দেওয়া হয় বিশেষ্য এবং বিশেষণ। যেহেতু এটা বিশেষ্য, সুতরাং এটা প্রত্যয়, ক্রিয়া বিভক্তি না। তাইলে আমরা খেয়াল করি যে ধরেন বল কেউ যদি জিজ্ঞেস করে দেখায়, ওটা বিশ্লেষণ কি, আপনি উত্তর দেবেন নির্দ্বিধায় দেখা যোগ অ সমান দেখায়। এখন এই দেখাটা হচ্ছে যদি আলাদাভাবে এখানে থাকে তাহলে একটা বিশেষ্য, কিন্তু এখন এটা ধাতু, যেহেতু এই দেখাটাকে ভাঙা যায়, দেখ যোগ আ হবে, তাই ওইটা এখন হয়ে গেছে সাধিত ধাতু। ঠিক আছে, অর্থাৎ দেখ যোগ আ সমান দেখা। এই দেখা কি হলো, মৌলিক ধাতুর পর আ প্রত্যয়যুক্ত হয়ে এই ধাতুটা গঠিত হইল। আর এই ধাতুর পরে যে ক্রিয়া বিভক্তিযুক্ত হয়েছে সেটাই ক্রিয়াপদ। তাইলে ওই যে সমাসের দ্বিতীয় সংজ্ঞা, যেটা ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। তাহলে ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি, এই যে দেখাই হচ্ছে ক্রিয়াপদ, এর থেকে অক্রিয়া বিভক্তিটা বাদ দিলাম, যা থাকে সেটাই ধাতু, সুতরাং দেখা ধাতু। যেহেতু দেখাটাকেও আবার ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, সুতরাং ওইটা হচ্ছে সাধিত ধাতু। তাহলে সাধিত ধাতুর গঠন কি, বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয় অথবা মৌলিক ধাতুর পর আ প্রত্যয়যুক্ত হয়ে যে ধাতু, ওটার নামই হচ্ছে সাধিত ধাতু। তাহলে এটা গঠিত হইল আমাদের মৌলিক ধাতুর পর আ প্রত্যয়যুক্ত হয়ে, এটা একটা সাধিত ধাতু। এখন বিশেষের পরে আ প্রত্যয়যুক্ত হয়েও কিন্তু সাধিত ধাতু হয়। যেমন ধরেন ঘুম যোগ আ, ঘুমা যোগ অ, ঘুমায়। এবার এইটা খেয়াল করেন আবার, যে এই যে ঘুমায় হলো একটা ক্রিয়া, এই ঘুমায় থেকে ক্রিয়া বিভক্তি অ বাদ দিলে কি হয়, ঘুমা। এই ঘুমাটা হচ্ছে ধাতু, কারণ যেহেতু এখানে ক্রিয়া বিভক্তি যোগ হয়েছে। ঠিক আছে, তাইলে আবার একটু, ঘুমায় এ হলো ক্রিয়াপদ, ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি অ বাদ দিলে যা থাকে কি, ঘুমা, ওটা হচ্ছে ধাতু। এখন এই ঘুমা এটাকে ভাঙলে আবার কি হবে, ঘুম একটা বিশেষ্য শব্দ, আ হচ্ছে একটা প্রত্যয়। তাইলে দেখেন এখানে সাধিত ধাতু দেখা গঠিত হয়েছে মূল ধাতুর পর আ প্রত্যয়যুক্ত হইয়া, এখানে ঘুমা ওটাও একটা সাধিত ধাতু গঠিত হয়েছে বিশেষের পরে আ প্রত্যয়যুক্ত হইয়া। ঠিক আছে, তাহলে এখানে বিশেষের পরে আ প্রত্যয়যুক্ত হইয়াও সাধিত ধাতু হইতে পারে, মৌলিক ধাতুর পর আ প্রত্যয়যুক্ত হইয়াও সাধিত ধাতু হইতে পারে, আবার বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরও আ প্রত্যয়যুক্ত হইয়াও যুক্ত হতে পারে। যেমন ব্যথার চোটে দাঁত কনকনাচ্ছে, আমরা বলি অনেক সময় কনকন একটা ধনাত্মক শব্দ, এরপরে যোগ হবে আ, তাহলে কি হলো, কনকনা, ছে হচ্ছে ক্রিয়া বিভক্তি, তাহলে কনকনাচ্ছে এটা সাধিত ধাতু, কিন্তু গঠিত হয়েছে ধনাত্মক অব্যয়ের পর আ প্রত্যয়যুক্ত হইয়া। এজন্য বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পর আ প্রত্যয় মানেই হচ্ছে ওটা সাধিত ধাতু। ঠিক আছে, তাহলে এখন দেখা, এটা সাধিত হলো দেখা। এখন সাধিত ধাতু হচ্ছে আবার 3 প্রকার। একটা হচ্ছে প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু, নাম ধাতু। এখন এই 3টা ধাতুর প্রয়োগ যেখানে এসে মহা পেজগি, মহা ঝামেলা লাগে অনেক সময়ই আছে, এই মহা ঝামেলাগুলো যেন না লাগে সেটা আমরা এখন একটু দেখব। আপনারা খুব ভালো করে বাক্যের প্রয়োগ রীতিটা খেয়াল করবেন। যদি বাক্যের প্রয়োগ রীতিটা খেয়াল না করেন, তাহলে প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু, নাম ধাতু, এই 3টা আলাদা করতে পারবেন না। ঠিক আছে, এখন আমাদের বইতে সাধারণত বলে
যে অপরকে প্রেরণার্থে বা নিয়োজিত করার অর্থে আপ্রত্যয়যুক্ত হয়ে যে ধাতু সেটার নামই হচ্ছে সাধিত প্রযোজক ধাতু। তাহলে অপরকে প্রেরণার্থে বা নিয়োজিত করার অর্থে আপ্রত্যয়, ঠিক আছে। এখন এই যে এইটা যেমন ধরেন দেখায়, ওটা কি তাই হয়েছে, এটা আপনিও বুঝেন না আমিও বুঝি না। এখন আমাদের বাক্যের দিকে খেয়াল করতে হবে। যদি বাক্যে প্রয়োগ করা থাকে মা শিশুকে চাঁদ দেখায়, তাইলে প্রযোজক ফরম্যাটে ব্যবহার করা হলো মা দেখায়, মায়ের তত্ত্বাবধানে দেখে তো শিশু, তাইলে মা শিশুকে চাঁদ দেখায়, এই বাক্যে দেখায় হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর এর ধাতুটাও হচ্ছে প্রযোজক ধাতু। কিন্তু যদি বলি ব্যাপারটা ভালো দেখায় না, ব্যাপারটা ভালো দেখায় না, এখানে কিন্তু একজনের পরিচালনায় অন্যজন কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে না, সুতরাং একই ক্রিয়া ওইখানে আমাকে বলতে হবে কর্মবাচ্যের ধাতু। ব্যাপারটা আবার একটু বলি, কোনটা কর্মবাচ্যের ধাতু আর কোনটা প্রযোজক ধাতু এটা আলাদা করার জন্য আপনাকে অবশ্যই অতি অবশ্যই বাক্যর দিকে খেয়াল করতে হবে। যদি বাক্যের প্রয়োগটা, একটা কথা বলবো? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। সংজ্ঞাটা কি এইভাবে বলা যায়, যেটা আপনার ওই যে আমাদের ইয়া ধাতু, যেটা আমাদের প্রযোজক, যে মূল ভার্বের সাথে আ যুক্ত করে যে ক্রিয়াটা আসে এবং ওই ক্রিয়াটা যখন অন্যকে দিয়ে সম্পূর্ণ হয় তখন সেটা প্রযোজক। হ্যাঁ অবশ্যই সেটাই। এটা মনে হয় স্যার। হ্যাঁ অবশ্যই সেটাই, আপনি যেটা বলেন ওইটাই, ঠিক আছে। কিন্তু আমাদের যখন নিজে সম্পূর্ণ হয় কাজটা নিজেই করি, তখন সেটা হচ্ছে আমরা বলি সাধারণত ওই যে কর্মবাচ্যের ধাতু, তখন সেটাকে বলে কর্মবাচ্যের ধাতু। যেমনটা একটু আগে আমি বললাম যে মূল ক্রিয়ার সাথে আ যুক্ত করে যে ক্রিয়াটা পাই এবং সেটা নিজে সম্পূর্ণ করা, সেটা হচ্ছে আমাদের কর্মবাচ্যের ধাতু। ইয়েস, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো এখনও যে সেই প্রয়োগটা যে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, এখানে হারায় ধাতুটা কিন্তু গঠন হয়েছে হার যোগ আ যোগ অ, সাধিত ধাতু, কিন্তু ওইটা কিন্তু প্রযোজক না, ঠিক আছে। আচ্ছা, আরও একটা সমস্যা আছে যেটা আমরা বলতেছি নাম ধাতু। এই নাম ধাতু অনেক সময় প্রযোজক ধাতুর সাথে মিলে যায় যদি আমরা খেয়াল না করি ঠিকঠাক মতো, ঠিক আছে। আমি একটা উদাহরণ, একটা ক্রিয়াপদ আগে লিখে নিই, এখানে তো লিখছি। যেমন ধরেন ঘুমায়, ওই যে দেখায়, ঘুমায়, করায়, যাওয়ায়, আসায়, শোনায়, সবই কিন্তু একই রকম, ঠিক আছে। এখন ঘুমায় এটা দেখলে দেখায় আর ঘুমায় ক্রিয়া তো আপাতত একই রকম, কিন্তু আপনাকে এখানে একটু সচেতন হইতে হবে যেটা ভাঙলে ক্রিয়াপদ ধাতুটা কি হচ্ছে, ঠিক আছে। সংজ্ঞায় কিন্তু নাম ধাতু সংজ্ঞায় কিন্তু বলে যে বিশেষের পরে আপ্রত্যয়যুক্ত হয়ে সাধিত ধাতু হয়। এখানে ব্যাপারটা খুব অদ্ভুত এবং মজার। যেমন ঘুমায় এটা একটা ক্রিয়াপদ, যদি ভাঙেন দেখবেন মূল অংশ হচ্ছে ঘুম, তার মানে একটা বিশেষ্য। যেহেতু বিশেষেরই আরেকটা নাম হচ্ছে নামপদ, ঠিক আছে। এই বিশেষ্য বা নামপদের পর আপ্রত্যয়যুক্ত হয় বলে এগুলোকে বলে নাম ধাতুর ক্রিয়া। আবার ধরেন শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেন, ঠিক আছে। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে শিক্ষকের তত্ত্বাবধানে কাজটা করতেছে হলো ছাত্রছাত্রীরা, সুতরাং এটা প্রযোজক। পর যোগা পড়া এটা হচ্ছে প্রযোজক। কিন্তু ঠিক আছে, কিন্তু যদি আপনারা দেখেন যে এর মধ্যে একটা কল আসছিল তো সব এলোমেলো হয়ে গেছে, আবার বলি যে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন এটা প্রযোজক, ঠিক আছে। কেন? শিক্ষকের তত্ত্বাবধানে ছাত্ররা কাজ করতেছে। কিন্তু যদি বলি যে শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেন, তাহলে একটু খেয়াল করে দেখেন শিক্ষক সরাসরি কাজ করতেছে, একে কিন্তু প্রযোজক না, ঠিক আছে। তাইলে শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেন, এই ক্রিয়াপদ হচ্ছে ব্যথাচ্ছেন। একটু সচেতনভাবে খেয়াল করলেই দেখবেন এই ব্যথাচ্ছেনের মূল অংশ হচ্ছে বেত যোগা বেতা ছেন হচ্ছে ক্রিয়া বিভক্তি। সে ক্লাসে ঘুমায়, ঘুম। বাগানে অনেক ফল ফলেছেকে ভাঙলে দেখবেন মূল অংশ আসছে হলো ফল, ঠিক আছে। এরকম অসংখ্য ক্রিয়াপদ আছে আমাদের, যেটা নাম ক্রিয়া বা নাম ধাতুর ক্রিয়া বলে, সেগুলো প্রয়োগ দেখে আমাদের আলাদা করতে হবে, ঠিক আছে। প্রয়োগ করলেই ওই মূল ক্রিয়াটাকে যখনই আপনি ভাঙবেন দেখবেন যে পরিষ্কার একটা বিশেষ্য, তারপর একটা আপ্রত্যয় যোগ করা আছে, তারপর যোগ করা আছে ক্রিয়া বিভক্তি। তাইলে মৌলিক ধাতুর পর আপ্রত্যয়যুক্ত হয়ে প্রযোজক ধাতুও হয়, আবার কর্মবাচ্যের ধাতুও হয়। কিন্তু পার্থক্য হলো, এই দুইটার পার্থক্য বাক্যে প্রয়োগ করা ছাড়া এই দুটাকে আলাদা করা যাবে না, ঠিক আছে। যেমন মা শিশুকে চাঁদ দেখায় এটা প্রযোজক, আবার ব্যাপারটা ভালো দেখায় না, এই দেখায় হচ্ছে আবার কর্মবাচ্যের ধাতু, ঠিক আছে। এরকম প্রয়োগটাকে আমাদের
সবার আগে খেয়াল দিতে হবে। প্রয়োগটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু এই তিনটা ধাতু আলাদা করা যায় না। আবার সেই একই উদাহরণে আসে আরেকবার, যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এটা প্রযোজক, ধাতুটাও প্রযোজক ধাতু। শিক্ষক ছাত্রদের থাপ রাখছেন যদি এভাবে বলি, তাহলে এটা কিন্তু প্রযোজক হয় নাই, কারণ এটা শিক্ষক নিজেই করতেছেন। এবং এটা যদি ভাঙেন দেখবেন একটা মূল শব্দ আছে থাপড়, ওটা হচ্ছে বিশেষ্য, সুতরাং ওটা সাধিত ধাতু, সুতরাং ওটা হচ্ছে নাম ধাতু। ঠিক আছে, আবার একটু শুরুর থেকে আসি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। 3 রকম: মৌলিক, সাধিত, যৌগিক বা সংযোগমূলক। তো মৌলিক ধাতু আবার 3 প্রকার: বাংলা, তৎসম, বিদেশি। সাধিত ধাতু আবার 3 প্রকার: প্রযোজক, কর্মবাচ্যের ধাতু, আরটা হচ্ছে নাম ধাতু। মৌলিক বাংলা আর তৎসম ধাতুর থেকে আলাদা করার জন্য ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞা তুচ্ছার্থক মধ্যম পুরুষ, অর্থাৎ তুই দিয়ে আমরা বাক্য করব, তুই কর, তুই যা, তুই শুন, এরকম যদি অনুজ্ঞা হয় তাহলে কর, যা, শুন এগুলো হচ্ছে বাংলা ধাতু, আর যদি না হয় ওটা হলো সংস্কৃত। তবে খেয়াল রাখতে হয় বিদেশি কিছু ধাতু তুই দিয়ে বললে হয়, তুই খেয়াল, তুই ঝুল, তুই টান, এগুলো ঝুল, টান এগুলো সবই কিন্তু বিদেশি ধাতু। ওই 5-6টা আছে মিলে এরকম, বই দেখে ওই 5-6টা আলাদা শিখে নিয়েন, তাহলে এই মূল পার্থক্যটা আর আপনাদের বিরক্ত করবে না। দেন তারপর বিশেষ্য, বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর প্রত্যয়যুক্ত হয়ে যে ধাতু, ওইটার নাম হচ্ছে সাধিত ধাতু। ওইটাও 3 প্রকার: বাংলা, তৎসম, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু, আর এটা হচ্ছে নাম ধাতু। একজনের পরিচালনায় অন্যজন কর্তৃক অনুষ্ঠিত হয় যে ক্রিয়া তাকে বলে প্রযোজক ক্রিয়া, আর প্রযোজক ক্রিয়ার ধাতুই হচ্ছে প্রযোজক ধাতু। অথবা বইয়ের ভাষায় বলতে হবে অপরকে প্রেরণার্থে বা নিয়োজিত করা অর্থে প্রত্যয়যুক্ত হয়ে যে ধাতু তাকে বলে প্রযোজক ধাতু। আর কর্মবাচ্যের ধাতু হলো বাক্যের অন্তর্গত কর্মপদের অনুসারী যে ধাতু তাকে বলে কর্মবাচ্যের ধাতু। চিনতে হয় 2টা প্রয়োগ দেখে। নাম ধাতু হচ্ছে এই নাম পদ থেকে যে ক্রিয়া তাকে বলে নাম ধাতুর ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপর থাকে হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। ওটা আরও একটু মজার। ঠিক আছে, ওটার নাম কিন্তু যৌগিক বা সংযোগমূলক ধাতু। ঠিক আছে, আমরা কিন্তু এর আগের সংজ্ঞায় বললাম যে বিশেষ্য, বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর প্রত্যয়যুক্ত হয়ে যে ক্রিয়া তাকে বলা হয় হলো প্রত্যয়যুক্ত হয়ে যে ধাতু তাকে বলে সাধিত ধাতু। আবার বিশেষ্য, বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর কর, দে, পা, হ, খা, থাক প্রভৃতি ধাতুযোগে অর্থাৎ মৌলিক ধাতুযোগে যে ক্রিয়া তাদের বলা হচ্ছে হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু বা যৌগিক বা সংযোগমূলক ক্রিয়া। ঠিক আছে, মোটা পার্থক্যটা আবার বলি। বিশেষ্য, বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর যদি প্রত্যয়যুক্ত হয়ে ধাতু হয় ওটাকে বলে সাধিত ধাতু। আর বিশেষ্য, বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর যদি আরেকটা ধাতু যুক্ত হয়ে নতুন ধাতু তৈরি করে ওইটার নাম হচ্ছে গিয়া যৌগিক বা সংযোগমূলক ধাতু। ব্যাপারটা একটু খিটকা টাইপের, আসেন একটু দেখি। ঠিক আছে, অনেক সময় বাক্য দেখবেন এরকম থাকে, বাক্যটা আগে আর একটু আছে। বাক্যটা হচ্ছে আমরা তাজমহল দর্শন করলাম। ঠিক আছে, এখন আপনারা নিজেরা একটু খেয়াল করেন তো, খেয়াল করে দেখেন তো যে কি হয়। আমি একটু প্রশ্ন করব যে আমরা তাজমহল দর্শন করলাম, এই বাক্যে ক্রিয়াপদ কি? তাজমহল দর্শন না করলাম? একটু খেয়াল করেন তো, এবার বলেন এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? স্যার ক্রিয়াপদ 2টা আছে এখানে। কি কি? দর্শন আর হচ্ছে করলাম। একটা বাংলা করলামটা না স্যার, দর্শন হবে মনে হয়। সরি দর্শনই মনে হয়, দর্শন দেখা। আচ্ছা আচ্ছা, দেখা। এই যে দেখেন একটা কনফিউশন লাগিয়ে গেছে, ঠিক আছে না? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। এই বাক্যে ক্রিয়াপদ দর্শন করলাম, এটা মিশ্র ক্রিয়া স্যার। গুড। এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে 2টা মিলে একটা, দর্শন করলাম, এটাকে বলে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, এইবার যারা ওই যে একটু থতমত খাইছেন এটা অবশ্যই দোষের কিছু না, লজ্জারও কিছু না। এটা 100 জনের মধ্যে 190 জনই, মানে ব্যাক কথাটা আবার বলি, 100 জনের মধ্যে 190 জনই ওটার মধ্যে একটা ধরা খায়। এবার আমরা যারা এই সমস্যাটায় পড়ছি বা পড়তেছিলাম তাদের একটা ট্রিক শিখাই দিই। দেখেন, যা বাক্যটা হচ্ছে আমরা তাজমহল দর্শন করলাম। ঠিক আছে, যদি আপনি একটা অফ রাখেন, করলাম অফ রাখেন, তাহলে কি হলো? আমরা তাজমহল দর্শন, এটা কি পরিপূর্ণ বাক্য হইলো না হইলো না? হয় না। এখন আবার এইটা অফ রাখেন, দর্শন অফ রাখেন, তাহলে কি হলো? আমরা তাজমহল আমরা তাজমহল করলাম, এই পর্যন্ত গেল। ঠিক আছে, এইবারও দেখেন বাক্য হয়েছে কিনা।
আবার বলি, আমরা তাজমহল দর্শন করলাম, ক্রিয়াপদ কি বুঝতে পারতেছি না, তাহলে এইটাকে অফ রেখে পুরো বাক্যটা পড়লে কী হয়, আমরা তাজমহল দর্শন হইল না কিছু। এখন দর্শনটাকে অফ করি, আমরা তাজমহল করলাম, হইল কি অর্থবোধ ঠিক হইল না। সুতরাং নিশ্চিত হবেন এখানে ক্রিয়াপদ হচ্ছে দর্শন করলাম, এটা মিশ্র ক্রিয়া। ঠিক আছে। আর দর্শন যারা বলতেছেন যে দর্শন ক্রিয়াপদ, আমি তাদের বলতেছি দর্শন কিন্তু বিশেষ্য, এটা কোনোভাবেই ক্রিয়াপদ না। এটা হলো দৃশ্য যোগ অন সমান দর্শন, অন হচ্ছে প্রত্যয়, এটা ক্রিয়া বিভক্তি না। ঠিক আছে, এই কথাটাই কিন্তু আমি বারবার আপনাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি যে ধাতুর পরে কিন্তু ক্রিয়া বিভক্তিও যুক্ত হয়, প্রত্যয়ও যুক্ত হয়। সেক্ষেত্রে যেটা প্রত্যয়, ঠিক আছে, সেক্ষেত্রে যেটা প্রত্যয় সেটা অবশ্যই বিশেষ্য আর বিশেষণ পদ গঠন করবে, আর যেটা ক্রিয়া সেটা ক্রিয়া বিভক্তি গঠন করবে, সেটা দিয়ে ক্রিয়াপদ হবে। আচ্ছা, তারপরেও যদি পার্থক্য থাকে তাদের আমি আপনাদের বলি, যেটা ক্রিয়াপদ সেটার কাল এবং পুরুষ থাকে, যেটা বিশেষ্য বা বিশেষণ সেই পদের কাল বা পুরুষ থাকে না। এভাবে আপনারা প্রথমেই খুঁজে বের করবেন হলো ক্রিয়া না ক্রিয়া না। যদি ক্রিয়া হয় তাহলে সাথেরটা আছে ক্রিয়া বিভক্তি, আর যদি ক্রিয়াপদ না হয়ে থাকে তাহলে সাথেরটা প্রত্যয়। এখন দর্শন ওটা কোনোভাবেই ক্রিয়াপদ না। ঠিক আছে, বাক্য প্রয়োগ করে দেখতে পারেন যে আমি তাজমহল দর্শন হইল না তো কিছু, তার মানে ওটা ক্রিয়া না। কিন্তু পরেরটা যেটা করলাম ওটা ক্রিয়া, আমি করলাম, ঠিক আছে, পরিষ্কারভাবে একটা কাল আছে একটা পুরুষ আছে, সুতরাং ওইটা হচ্ছে ক্রিয়া। এখন কিন্তু এই বাক্যে কিন্তু বলতে হবে দর্শন করলাম, দুইটা মিলে একটা ক্রিয়া। ঠিক আছে, তো এই জন্য যে আমার একটু মনে করায় যে ক্রিয়া বিভক্তি প্রত্যয় লগ্ন বচন অমুক তমুক হ্যান ত্যান সবই পরে যুক্ত হয়, কিন্তু এগুলোর মধ্যে সুস্পষ্ট একটা পার্থক্য আছে। আপনারা আপাতত নিজেরা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ সামনাসামনি ক্লাসে আপনাদের এই সমস্যাগুলো থাকবে না, যেন না থাকে সেটা আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওই যে তাহলে কি এখানে ওই যে দর্শন করলাম এইটা হচ্ছে সংযোগ ধাতু? সংযোগ ধাতু, ইয়েস, আমরা আসতেছি এই প্রসঙ্গে। ঠিক আছে, আগে ক্রিয়াটা শিখি, তারপরে হ্যাঁ হ্যালো। স্যার দর্শন কি স্যার ভাববাচক বিশেষের মধ্যে পড়ে না? হ্যাঁ, দর্শন ভাববাচক বিশেষের মধ্যে পড়ে, ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। দর্শন গমন ভোজন করা যাওয়া খাওয়া দেখা শোনা আসা যাওয়া এগুলা সব। ঠিক আছে, এটা আপনাদের সাথে ওই ক্রিয়াপদের সাথে মিলে যাবে। ঠিক আছে, যাতে না যায় তার জন্য তো বললাম যে আপনাকে অবশ্যই ওই ক্রিয়া না এটা খেয়াল করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। অবশ্যই ইনশাল্লাহ টেনশনের কারণ নাই, সামনাসামনি ক্লাসে সব শিখাই দেবো নি, দেখেননি। এখন তো মনে করেন যে ওই এক হাত দিয়ে মোবাইল ধরে রাখা লাগে, আবার কথা বলো, আবার বোর্ডে ঘুরো, আবার মাঝে মাঝে আমার ফোনে কল আসে, আবার এই ফোনে কল আসে। হ্যালো, কারো একজন মাইক্রোফোন এটা মিউট করেন, একজন মাইক্রোফোন মিউট করেন, কিচ্ছু শোনা যায় না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তখন সামনাসামনি হলে মানে দেখবেন যে এই পুরো মনোযোগটা থাকে এখানে। আপনারা কি বুঝতে পারতেছেন যে আমি এক হাত দিয়ে ফোন ধরে রাখছি? ঠিক আছে, যাই হোক, তো এখন আমরা ওই ভাইয়ের প্রশ্নটা দেই, উত্তর করি এখন, যে আমরা দর্শন করলাম এখানে। তো তাহলে ক্রিয়াপদ ধাতু কি? ধাতু হলেও যে দ্বিতীয় সংখ্যাটা ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তার নামই ধাতু। তাহলে এখানে দর্শন করলাম, ক্রিয়া বিভক্তি হচ্ছে লাম, এইটুকু। তো এই ক্রিয়া বিভক্তিটুকু বাদ দিলে কি থাকে? দর্শন কর। এখন এই যে এইটুকু পুরাটাই একটা ধাতু হয়ে গেছে, দর্শন কর। কেন বলেন তো? ওই যে ধাতুর দ্বিতীয় সংখ্যাটা ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। তাহলে ক্রিয়াপদ হলো দর্শন করলাম, এর থেকে লাম হলো ক্রিয়া বিভক্তি, বাদ দিলে কি থাকে? দর্শন কর। ওই দর্শন করটাই হচ্ছে আপনার যৌগিক বা সংযোগমূলক ধাতু। ঠিক আছে, তাইলে এখন আবার সংজ্ঞাটা বলি যে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর যদি প্রত্যয়যুক্ত হয়ে কোনো ধাতু হয় সেটাকে সাধিত ধাতু বলে, সেটা নাম ধাতুর মধ্যে পড়ে। আবার বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর যদি আরেকটা মৌলিক ধাতু অর্থাৎ কর দে পা হ ঘা থাক শুন এগুলা ব্যবহার হয়ে নতুন একটা ধাতু গঠিত হয়, তখন সেটাকে বলা হয় হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। ঠিক আছে, তাহলে পার্থক্যটা কিন্তু একবারে সামান্য। মৌলিক ধাতুর পর প্রত্যয় মানে হচ্ছে সাধিত, আর বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর প্রত্যয় মানে হচ্ছে সাধিত। তার মানে প্রত্যয়যুক্ত ধাতু মানেই সাধিত ধাতু। আর মৌলিক ধাতুর পর যখন বিশেষ্য বিশেষণের পর যখন আরেকটা মৌলিক ধাতু যুক্ত হবে, দুইটা মিলে হলো ওই আপনার যৌগিক বা সংযোগমূলক ধাতু। ঠিক আছে,
এখন আরও একটা জিনিস খেয়াল করেন, দেখেন আপনারা তালে তালে এখানে অনেক ভুল হয়ে যায়। যেমন ধরেন এই প্রযোজক ধাতুর থেকে যে ক্রিয়া হয় তাকে কোন ক্রিয়া বলে? আপনারা একটু উত্তর দেন তো। প্রযোজক ধাতু থেকে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে কি ক্রিয়া বলে? তাকে বলে প্রযোজক ক্রিয়া। আবার হলো নাম ধাতুর থেকে যে ক্রিয়াপদ হয় তাকে বলে নাম ধাতুর ক্রিয়া। কিন্তু যৌগিক ধাতুর থেকে যে ক্রিয়াপদ হয় তাকে কিন্তু মোটেও যৌগিক ক্রিয়া বলে না, ঠিক আছে? তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। পেজগিরা ধরতে পারছেন? আচ্ছা, আমি এখন একটা ক্রিয়াপদ লিখে দেখাই আপনাদের। লিখলাম হলো শুনে থাকবে। আপনি যখন ক্রিয়াপদ চ্যাপ্টার পড়বেন তখন এই ক্রিয়াপদের চ্যাপ্টারে দেখবেন এটার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। একটা অসমাপিকা, একটা সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে যখন একটা বড় বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন শুনে থাকবে, এটা হলো যৌগিক ক্রিয়া, ঠিক আছে? এই যে যৌগিক ধাতুর থেকে যৌগিক ক্রিয়া হয় না, হয় মিশ্র ক্রিয়া। যেমন এই যে দর্শন করলাম, এটা হলো মিশ্র ক্রিয়া, ঠিক আছে? আবার একটু খেয়াল করি, যারা ধরতে পারেন না এই বিষয়টা তাদের আবার বলি। প্রযোজক ধাতু থেকে যে ক্রিয়াপদ হয় তাকে বলে প্রযোজক ধাতুর ক্রিয়া। নাম ধাতু থেকে যে ক্রিয়াপদ হয় তাকে বলে নাম ধাতুর ক্রিয়া, ঠিক আছে? যৌগিক ধাতুর থেকে যে ক্রিয়াপদ হয় তাকে যৌগিক ক্রিয়া বলে না, বলে মিশ্র ক্রিয়া। যদিও যৌগিক ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে, ঠিক আছে? তাইলে ব্যাপারটা দেখছেন তো, যে একটা অসমাপিকা যোগ সমাপিকা ক্রিয়া মিলে যদি একটা বড় আকারের ক্রিয়াপদ হয়, যেমন তোমরা হয়তো হাজী মহসিনের নাম শুনে থাকবে, কথাটা বলে ফেলো, ঠিক আছে? আমার কাজটি করে দাও, ওই যে একটু খেয়াল করে দাও, বলে ফেলো, শুনে থাকবে, দেখে রাখো। একটা অসমাপিকা যোগ সমাপিকা, অসমাপিকা যোগ সমাপিকা সমান যৌগিক ক্রিয়া, ঠিক আছে? যৌগিক ক্রিয়া কিন্তু মোটেও যৌগিক ধাতুর থেকে আসতেছে না। যৌগিক ধাতুর থেকে যে ক্রিয়া আসতেছে সেটাকে বলে মিশ্র ক্রিয়া। এই হলো একটা অদ্ভুত বিষয়, ঠিক আছে? অনেক সময় তালে তালে কী হয়, আপনারা যখন ওই যে অবজেক্টিভ সলভ করবেন না, দেখবেন যে ওই যৌগিক ধাতুর ক্রিয়া মানে যৌগিক ক্রিয়া এরকম একটা দিয়ে ফেলছেন, একটা ফেজগি হাঙ্গামা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো মোটামুটিভাবে কি বলে, হালকার উপর ঝাপসা হলো, এটা হচ্ছে ধাতুর আলোচনা। আরেকটু আছে, কিছু ধাতু আছে যেই ধাতুগুলোকে মূল বা উৎস কোথা থেকে আসছে এটা ভাষাতাত্ত্বিকরা খুঁজে পান নাই, ঠিক আছে? সেগুলোকে বলে অজ্ঞাত মূল ধাতু। যেমন হেড, হাইকার বৈষ্ণব, এটা একটা অজ্ঞাত মূল ধাতু, এটা মূল নির্ণয় করা যায় না। মাইন্ডিট, এটা কিন্তু মৌলিক ধাতু, ঠিক আছে? এটা মৌলিক ধাতু কিন্তু মূল নির্ণয় করা যায় না দেখে ওটা বাংলা তৎসমনা বিদেশি নির্ণয় করতে পারেন নাই, ঠিক আছে? আবার লোকটি ভিক্ষা মেঘে খায়, এখানে মান হচ্ছে হিন্দি ধাতু, তার মানে ওটা বিদেশি ধাতু। এরকমভাবে ওই মৌলিক ধাতুর মধ্যে আবার কয়েকটা ছোট প্যাচ থাকে। আবার কিছু ধাতু আছে, 5টা ধাতু আছে, এটাকে বলা হয় অসম্পূর্ণ ধাতু। কারণ আসো, থাকো, নহ, বট, এই 5টা ধাতুকে বলা হয় আসো, থাকো, নহ, বট। এই 5টা ধাতুকে বলা হয় হলো অসম্পূর্ণ ধাতু। কারণ এই ধাতুগুলো সকল কালে সকল পুরুষের রূপ পাওয়া যায় না। এগুলা কোনোটা হয় বর্তমান হয়, ভবিষ্যৎ হয় না। আবার কোনোটা ভবিষ্যৎ হয়, অতীত হয় না। আবার কোনোটা উত্তম পুরুষ হয়, মধ্যম পুরুষ হয় না, এরকম। এই জন্য এগুলোকে অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু বলে। আসো, থাকো, নহ, বট, এই 5টা, ঠিক আছে? এগুলো মৌলিক ধাতু। আরেকবার বলবেন একটু আস্তে আস্তে, অসম্পূর্ণ ধাতুটা। আচ্ছা, অসম্পূর্ণ ধাতু হলো, আচ্ছা আমি লেখাগুলো একটু মুছে দিয়ে আর একটু ডিটেল দেখাই, তাহলে বুঝবেন, ঠিক আছে? আছো, তারপরে থাকো, এই যে 5টা, আসো, থাক, নহ, বট, এই 5টা হলো অসম্পূর্ণ ধাতু। এগুলো সবকালের রূপ হয় না, ঠিক আছে? আপনি একটা পূর্ণাঙ্গ ধাতু দিয়ে ব্যাপারটা বোঝাই। এটা এর সাথে ই যোগ করলে হবে বর্তমানকাল, ব যোগ করলে হবে ভবিষ্যৎকাল, আর এই ক্রিয়া বিভক্তি যোগ করলে হবে অতীতকাল। তাহলে আমি করি, আমি করব, আমি করতাম, এই ধাতুটা 3 কালেরই রূপ আছে, ঠিক আছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালেরই রূপ আছে, তাই এটাকে বলা হয় পূর্ণ ধাতু। আবার এখন তখন আসো, এটার মধ্যে ই ক্রিয়া বিভক্তি যোগ করি, তাহলে হবে আসি। এবার আপনারা মজাটা ধরতে পারবেন
যেমন এই যেটা নিয়ে কথা বলতেছিলাম যে কর, ই, ব, তাম এইগুলা সব হলো পূর্ণ ধাতু, তাই এর সাথে ক্রিয়াপদ যোগ করে 3 কালেরই ক্রিয়াপদ গঠন করা যায়। যেমন আমি করি বর্তমানকাল, আমি করব ভবিষ্যৎকাল, আমি করতাম অতীতকাল। এখন এই যে ই, ব, তাম এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, মজার জিনিস হলো সত্যি ক্রিয়া বিভক্তি কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, এখন যদি এরকম আরেকটা ধাতু অ্যাড করে দেয় এটার সাথে, যেমন দেখ, ঠিক আছে, তাহলে দেখেন ওই ক্রিয়া বিভক্তি থাকলো আমাদের আমি দেখি, আমি দেখব, আমি দেখতাম। ঠিক আছে, তাহলে দেখো একটা পূর্ণাঙ্গ ধাতু। এখন এই আসো এই ধাতুর সাথে যদি যোগ করি বা এখানে যে কয়টা আছে যে কোনোটার সাথে যদি আপনি যোগ করেন তাহলে কি হবে, আমি আসি বর্তমানকাল, আমি আসবো ব যোগ করে দেখেন ভবিষ্যতের ক্রিয়া বিভক্তি হইলো। আসবো বলে কোনো ক্রিয়াপদ আছে বাংলায়? নেই। আমি আসতাম, তাইলেও হইল না। ঠিক আছে, তাহলে আসো ধাতুটা সকল কালের রূপ নেই, শুধুমাত্র একটা আছে বর্তমানকালের, ওই জন্য এটাকে অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু বলে। ঠিক আছে, এটাও মৌলিক ধাতুর মধ্যে, যেহেতু এটা বিশ্লেষণ করা যায় না, ঠিক আছে, তাই ওইটাও মৌলিক ধাতুর মধ্যেই পড়ে। আচ্ছা, তাইলে যে ধাতু মূল নির্ণয় করা যায় না সেটা অজ্ঞাত মূল ধাতু, এটা মৌলিক ধাতু। আবার এই ধাতুটা আপনার ওই কী বলে সকল কালে সকল পুরুষের রূপ পাওয়া যায় না, তাই এগুলোকে বলে অসম্পূর্ণ ধাতু বা পঙ্গু ধাতু। ধাতু চারটা হচ্ছে আসো, থাকো, নহ, বট, এই 5টা। তো ধাতু সম্পর্কিত আলোচনা মোটামুটি এই পর্যন্তই। আমাদের ক্লাস টাইমের ব্যাপ্তিও কিন্তু আজকে অনেক হয়ে গেছে, 50 মিনিট হয়ে গেছে। এখন আমরা শেষ করবো ইনশাআল্লাহ। যদি আপনাদের ঝটপট কোনো প্রশ্ন থাকে একটু বলে ফেলেন। তার আগে একটু মনে করাই দিচ্ছি, কাল পরশু কিন্তু আমাদের ক্লাস নেই। হ্যালো।